স্বাগত বিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। স্থানীয় সরকারে চেয়ারম্যান মেয়র নির্বাচনে জনগণের সরাসরি ভোট না রাখার সুপারিশের সমালোচনা করেছেন নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনীতি বিশ্লেষকরা। সংস্কার কমিশনের সুপারিশ, চেয়ারম্যান মেয়র নির্বাচিত হবেন ইউপি সদস্য বা কাউন্সিলরদের ভোটে। এমন হলে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বাড়বে বলে মনে করছেন বদিউল আলম মজুমদার। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের সিদ্ধান্ত হলে প্রশ্নবিদ্ধ হবে জবাবদিহিতা। স্থানীয় সরকার কাঠামোয় গ্রামাঞ্চল কিংবা শহরে সরকারের নানা কার্যক্রম পরিচালনা করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন। নাগরিকদের নানা সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানগুলো বহু বছর ধরেই স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগে জর্জরিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর নানা সংস্কার কমিশনের সাথে স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতেও গঠন করা হয় কমিশন, যে কমিশন গত রোববার অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই কমিশনের নানা প্রস্তাবের মধ্যে সবচেয়ে আলোচিত জনগণের সরাসরি ভোটে নির্বাচন পদ্ধতি বাদ দিয়ে নির্বাচিত সদস্যদের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করার প্রস্তাব। যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যার ব্যাখ্যা দিলেন এই কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। এখনকার সিস্টেমে যে কোনো ব্যক্তি যদি চেয়ারম্যান নির্বাচনে প্রত্যাশী হয় তাকে আগে মেম্বার হওয়া লাগবে। তাহলে 6 জন বা 7 জন 10 জন লোক যদি চেয়ারম্যান হতে চায়, সেই 6 জন 7 জন 10 জন তাদেরকে আগে মেম্বারে কন্টেস্ট করতে হবে। তা আমাদের প্রত্যাশা এই লেভেলের লোক যখন মেম্বার ইলেকশন করবে তাদের পরাজিত হওয়ার সম্ভাবনা কম, তারা মোটামুটি মেম্বার হয়ে যাবেন। এইবার ওখানে তারা পরিষদের ভিতরে কন্টেস্ট করবেন। আইয়ুব খান আমলে ব্যবস্থাপনা ছিল, এটা খারাপ কী হয়েছে? আইয়ুব খান আমলে করছে বলে এটা খারাপ হয়ে যায়নি, তো পুরো ভারতে তো তাই আছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলমের মতে এই পদ্ধতিতে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন যে পদ্ধতিতে আছে সরাসরিভাবে নির্বাচিত হয় মেয়ররা, চেয়ারম্যানরা এবং কাউন্সিলররা, মেম্বাররা, এইভাবেই থাকা উচিত। এর যৌক্তিকতা হলো এর যদি আমরা পরোক্ষ নির্বাচন হয় তাহলে ব্যাপক দুর্নীতি হবে, এখানে কেনাবেচা হবে এবং অস্থিরতার সৃষ্টি হবে, অস্থিতিশীল হবে। বিশ্লেষকরা বলছেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকবে না। যারা আপনার সহযাত্রী তাদের অধিকাংশই যদি সেই মেয়রের লোক হয়, তখন তো আপনি সদিচ্ছা থাকলেও আপনার ইচ্ছাটা কাজে লাগবে না। সুতরাং আমি মনে করি যে এটার মধ্যে কোনো মেরিট নাই এই প্রস্তাবের মধ্যে। তাদের মধ্যে যে তাদের দায়িত্বের জন্য জবাবদিহিতা করা, এই জায়গাটা শক্তিশালী করতে পারলে আর কোনো সমস্যা নাই। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত বিভিন্ন জনের। আমরা যেই জনমত জরিপ করেছি, জনমতের একটা বিরাট সংখ্যক, মানে ওভারওয়েলমিং মেজরিটি, অর্থাৎ অধিকাংশ জনগণই কিন্তু স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন আগে করার পক্ষে মত দিয়েছে। তো আমরা তাই প্রস্তাব করেছি। তো এখন এটাও নির্ধারিত হবে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে। বিভিন্ন কমিশন থেকে প্রাপ্ত সুপারিশগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। তাদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের মে মাসের দ্বিতীয় দফা সংলাপেই চূড়ান্ত হতে পারে বিষয়গুলো। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, কাজ করবে কৃষি ও কৃষকদের উন্নয়নে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত নয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে বিএনপি। জুলুম করে প্রতিপক্ষের ওপর প্রতিশোধ না নিয়ে 31 দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বলেন, জনগণের আস্থা ধরে রাখতে দায়িত্বশীলতা বজায় রাখতে হবে সব পর্যায়ের নেতাকর্মীদের। আগামী নির্বাচন জয়ী হতে হলে এখন থেকেই জনসম্পৃক্ততা ও জনসমর্থন আদায়ে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। আমাদের এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়া ৭০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের পাসপোর্ট সহ বিস্তারিত নাম ঠিকানা সংগ্রহ করে আয়কর ফাইল তলব করেছে সংস্থাটি। দুদকের কাছে তথ্য রয়েছে এসব বাংলাদেশি গোপনে দুবাইয়ে অর্থ পাচার করেছেন, আর পাচারের অর্থ বিনিয়োগ করেছেন আবাসন সহ বিভিন্ন খাতে। বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে গোপনে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আবাসন খাতে বিনিয়োগ সহ বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেয় দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের প্রতিবেদন বলছে, গোপনে ৪৫৯ বাংলাদেশি দুবাইয়ে মোট ৯৭২টি আবাসন সম্পদের মালিক হয়েছেন। এজন্য তারা ব্যয় করেছেন $৩১৫ মিলিয়ন। এসব সম্পদের মধ্যে ৬৪টি দুবাইয়ে অভিজাত এলাকা, দুবাই মেরিনা ও ১৯টি পাম জুমেরাইতে, যেখানে অন্তত ১০০টি ভিলা ও কমপক্ষে ৫টি ভবনের মালিক বাংলাদেশি। ৪ থেকে ৫ জন বাংলাদেশি প্রায় $৪৪ মিলিয়ন সম্পত্তির মালিক, যদিও প্রতিবেদনে কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এসব সম্পদের মালিক কারা তার অনুসন্ধানে নামে দুদক। সবশেষ দুবাইয়ে বিনিয়োগকারীদের মধ্যে ৭০ জনকে চিহ্নিত করেছে সংস্থাটি, যাদের নাম ঠিকানা এবং পাসপোর্ট নম্বর সংগ্রহ করেছে দুদক। তালিকায় রয়েছেন আহসানুল করিম, আঞ্জুমানারা শহীদ, হেফজুল বারী, মোহাম্মদ ইকবাল, হুমায়রা সেলিম, জুরানচন্দ্র ভৌমিক সহ ৭০ জন। এদের মধ্যে গার্মেন্টস ব্যবসায়ী, আমদানি রপ্তানিতে জড়িত ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রয়েছেন, যাদের আয়কর ফাইল তলব করে জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা যে চিঠি পাঠিয়েছেন সেটা সঠিক যে তারা এই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের জন্য এনবিআর এর কাছে তথ্য চেয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আইনানুগ যে সকল প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন সবটুকুই অনুসন্ধান দল এবং তদন্ত দল করবেন। দুদকের কাছে তথ্য রয়েছে, দুবাইয়ে বিনিয়োগ করা ৭০ বাংলাদেশি দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে সম্পদ গড়েছেন। সেখানে আরও যাদের বিনিয়োগ রয়েছে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে সংস্থাটি। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সহকর্মী আতিক মেজবা লগ্ন আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আতিক মেজবা লগ্ন, এই মুহূর্তে শাহবাগের কি পরিস্থিতি সেটি দেখতে চাই, সেই সাথে শিক্ষার্থীরা কি বলছেন সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। রেদওয়ান, কিছুক্ষণ আগেই কিন্তু শাহবাগ ব্লকের যে কর্মসূচি ছিল সেটি আজকের মতো স্থগিত করে দেওয়া হয়েছে। তবে যারা এই কর্মসূচিটাকে পরিচালনা করেছেন আমি তাদেরকে নিয়েই দাঁড়িয়েছি। তার আগে একটু বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল। সেখানে আসলে ঢাকার সকল স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল তাদের দাবির জন্য, এবং যারা এই আন্দোলনটাকে বা আজকে এই বিক্ষোভ এবং এই ব্লকেট কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তাদের একজনকে নিয়ে দাঁড়িয়েছি। এই সন্দেহে আপনি ছিলেন শুরু থেকে এবং আপনার নেতৃত্ব দিয়েছেন। সারাদিন ব্যাপী আপনাদের কর্মসূচি ছিল, বিকেলেও একটা কর্মসূচি ছিল, কি কি করেছেন একটু বিস্তারিত জানাবেন। দেখুন, আমরা দীর্ঘদিন যাবৎ কুয়েট শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সাথে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছি। আমরা বরাবরই শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষপাতী, আমরা সহিংসতা বিশ্বাস করি না। আমরা গত এক সপ্তাহ যাবৎ ক্যাম্পাসের মধ্যে মিছিল করেছি, বিভিন্ন সময় মানববন্ধন করেছি, বিভিন্নভাবে আমাদের যতটুকু প্রতিবাদ জানানোর সামর্থ্য রয়েছে আমরা সেই আলোকে সাধ্য আলোকে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের দাবিগুলো যখন মেনে নেওয়া হয় নাই তখন আমরা বাধ্য হয়ে ব্লকেটের মতো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে, এবং আমরা সেই অনুযায়ী গতকালকে ব্লকেট করেছিলাম এবং আমরা আজকের চেষ্টা করেছিলাম আমরা, এবং আলাপ আলোচনার ভিত্তিতে পরবর্তীতে আবার কর্মসূচি ঘোষণা করব। আমাদের কর্মসূচি ঘোষণা করেন, ব্লকেটের মতো কথা বলছি, এর চেয়েও ভয়ঙ্কর কোনো কর্মসূচিতে আপনারা যেতে পারেন কি? যে আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে, যেহেতু কুয়েটকে বাঁচানো, কুয়েটকে বাঁচানোর লড়াই না শুধু, এই লড়াইটা বাংলাদেশকে ফেসিবাদ 2.0 এর পদধ্বনিকে রুখে দেওয়ার লড়াই। তো এই লড়াই আমাদেরকে অবশ্যই জিততে হবে। আমরা কুয়েট যদি হেরে যায়, কুয়েটের একটা টেস্ট কেস মাত্র, আপনারা দেখেছেন 14টা ভিসি, আপনি যদি কুয়েট যদি ফেল করে এই অবশিষ্ট 14টা বিশ্ববিদ্যালয় এই ধরনের বিষয় খুব শীঘ্রই শুরু হবে, এবং একইভাবে একটা মহামারীর মতো সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়তে পারে। তো সুতরাং আমরা এটাকে এমনিতে ছেড়ে দেবো, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমার সাধ্য আলোকে আমরা এটা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব।
রেদওয়ান শুনতে পাচ্ছিলেন যে সামর্থ্যের কথা বলছিলেন, অর্থাৎ তাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে তারা আসলে কুয়েটে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের পাশে দাঁড়াতে চান এবং তারা বলছেন যে কোনো রাজনৈতিক ফায়দা নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকে কুয়েটের শিক্ষার্থীরা যেন তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং সব কিছু স্বাভাবিক হয়, এই জন্যই তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। তো রেদওয়ান, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। রেদওয়ান। জি, আতিক মেজবা লগ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। 5 তলা বাড়ি আছে এমন ব্যক্তিকেও টিসিবির কার্ড দেওয়া হয়েছিল, এমনকি সরকারি কর্মকর্তারাও নিয়েছিলেন কার্ড। 5ই আগস্টের আগে টিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে এমন মন্তব্যই করেছেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে কাজ করছে। বিগত আওয়ামী সরকারের দেয়া মূল্যস্ফীতির হিসাব নিয়ে বরাবরই ছিল বড় প্রশ্ন। যদিও সরকারি হিসাবেই মূল্যস্ফীতি ছিল 10% বেশি, তাই মূল্যস্ফীতির চাপে দিশেহারা স্বল্প ও সীমিত আয়ের মানুষদের খানিকটা স্বস্তি দিত টিসিবির কার্ড, কিন্তু তা নিয়েও ছিল বিস্তর নয়-ছয়। রাজধানীর আর্মি গলফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনা সভায় এ প্রসঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। জানান, টিসিবি কার্ড বিতরণে ভয়াবহ অনিয়মের কথা। জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি, 5 তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি, এমনকি প্রশাসনের যারা কাজ করেন তাদের বাড়িতে, একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। বাণিজ্য উপদেষ্টার দাবি, বাজারে সিন্ডিকেট ভাঙতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অতি সরলীকরণকৃতভাবে বলি যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, আই থিঙ্ক দ্যাটস নট সলভ আওয়ার প্রবলেম। আমরা অংশগ্রহণ না করে, আমি যদি বলি যে আমরা গত সম্মেলনটা করলাম, এবং আমি আফসোসের সাথে বলতে চাই খুব বেশি অংশগ্রহণ বাড়েনি, একেবারে যে বাড়েনি তা না, বাট আমার কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়েনি। জুনের মধ্যে ফ্যামিলি কার্ডধারীদের পরিচয় জটিলতার নিরসন হবে এমন আশার কথা জানান টিসিবির চেয়ারম্যান। অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সকল জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, জুম মিটিংয়ে বলা হয়েছে জুনের মধ্যে এগুলোকে সঠিকভাবে 1 কোটি উপকার ভবিকে নির্ধারণ করার জন্য। নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। যোগ্য মনে হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতে ইসলামের ব্যানারে নির্বাচনের আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি দেশের ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ চির ধরাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। এতে যোগ দেন জামায়াতের আমির সহ সিনিয়র নেতারা। আত্মমানবতার সেবায় নিয়োজিত এ আয়োজনে ভিন্ন ধর্মাবলম্বী নেতারা তাদের দাবি দেওয়া তুলে ধরেন। আমরা চাই একটা সৎ এবং আদর্শ একটা সমাজ গড়ে উঠুক এবং রাষ্ট্র ক্ষমতায় যারা বসুক তারাও যেন একটা সৎ আদর্শবান লোক হোক। 53 বছর ধরে বাংলাদেশে আমাদের সম্প্রদায়ের লোকদের উপর যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে, মাহতারাম আমিরে জামাত আজকে আপনার সামনে বলতে চাই, একটি ঘটনারও আমরা বিচার পাইনি। জামায়াতকে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে গ্রহণযোগ্য মনে হলে জামায়াতের ব্যানারে নির্বাচনের আহ্বান জানান জামায়াতের আমির। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশে বিভিন্ন জাতের ফুল দিয়ে তৈরি একটি বাগান, কেউ যাতে এ বাগান নষ্ট না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। যদি এক জাতের ফুল কোনো জায়গায় লাগানো হয়, মানুষ বলে যে ফুল চাষ করেছে, আর যদি বিভিন্ন জাতের ফুল থাকে মানুষ বলে বাগান গড়ে তুলেছে। আমরা সেই চাষে নয় বাগানে বিশ্বাসী। আমরা আমাদের ফুলের বাগান কোনো বুতম পেঁচা আর নষ্ট করুক, এটা আমরা চাই না। অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে, আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই। মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীদের চিহ্নিত করতে ভিন্ন ধর্মাবলম্বী নেতাদের কাছে সহায়তা চান জামায়াত আমির। আমি অনুরোধ করব, কারা করে তাদের নাম বলে দেন, আমি হইলে আমার নামও বলে দেবেন। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে আগামী মাসে ঢাকায় হবে বাণিজ্য সম্মেলন, আর এতে যোগ দেবেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন্টাও।
এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিনি জানান এই সম্মেলনে যোগ দিতে শতাধিক চীনা বিনিয়োগকারীরা আসবে। বুধবার সন্ধ্যায় চীন সরকারের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে একথা বলেন চীনের রাষ্ট্রদূত। জানান চীন দ্রুত মোংলা বন্দর সহ চলমান কাজগুলো শেষ করতে চায়। তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের কাজ করতে চীন প্রস্তুত বলেও জানান রাষ্ট্রদূত। পহেলা বৈশাখে চীনের ড্রোন শো নিয়েও সন্তুষ্টি জানান দেশটি। নানা সমস্যায় জর্জরিত উত্তরের সীমান্ত পারের জেলা লালমনিরহাট। নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ, মাদক, ব্যবসায়িক সীমাবদ্ধতা ও দুর্বল অবকাঠামো জেলার উন্নয়নের পথে প্রধান অন্তরায়। তিস্তার বালুচরে ভুট্টা আবাদের বিপ্লব রচিত হলেও শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় হতাশ কৃষকরা। তবে সমস্যা সমাধানে সচেষ্ট থেকে আদর্শ লালমনিরহাট গড়ার স্বপ্ন দেখাচ্ছেন জেলা প্রশাসক। লম্বা আকৃতি জেলা লালমনিরহাট। তিস্তা ধরলায় বিস্তৃত জেলা জুড়েই ভারতের সীমান্ত। কৃষি নির্ভর জেলাটির বড় সমস্যা নদী ভাঙ্গন। তিস্তার করাল গ্রাসে শতাধিক চরের লাখো বাসিন্দা। ভুট্টাকে জেলার ব্র্যান্ডিং শস্য করা হলেও লক্ষ্যমাত্রা উৎপাদনের সংখ্যায় কখনো কখনো চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। জেলার 1/3 চাষ করা হয় ভুট্টা, তবু গড়ে ওঠেনি প্রক্রিয়াকরণ কেন্দ্র সহ শিল্প প্রতিষ্ঠান, যে কারণে চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। কত সময় লৌকে করি পার হয়ে যায়, কত সময় লৌকের কারণে স্কুল যেতে লেট হয়। ফসল আবাদ করে এই ফসল চর হাতে নিয়ে যেতে কেউ পারে না, আর যে গাড়ি ঘোড়ার অবস্থা। এই জেলাতেই অবস্থিত 4 দেশীয় ব্যবসা কেন্দ্র খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারি স্থলবন্দর। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে 17টি লাভজনক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়ে গেছে এখনো, ফলে বন্দরটিতে বেড়েছে পাথর নির্ভরতা। মিটার গেজে চলার কারণে আমরা আন্তনগর যেই ট্রেনগুলোর সুবিধা পাওয়ার কথা ছিল লালমনিরহাটবাসী সেই সুবিধা পাচ্ছে না। বর্তমান সরকারের কাছে আমরা আশু কামনা করছি দ্রুত এই মগরাট স্থলবন্দর চালু করে লালমনিরহাটের মানুষের ভাগ্যের উন্নয়নের পরিবর্তন করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। বুড়িমারি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি এবং রফতানি মাত্রা বেড়ে গেলে শ্রমিকদের যেমন খুলবে ভাগ্যের চাকা, তেমনি অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে পুরো লালমনিরহাট। তাই তো এই মহাসড়কটি ফোরলেনের পাশাপাশি নানা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সবার। পুরো জেলা জুড়ে মাদক একটি বড় সমস্যা। গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও মাদকের ভয়াবহতা রয়ে গেছে আগের মতোই। স্থানীয়দের আশা পুরনো বিমানবন্দর এবং বন্ধ হয়ে যাওয়া স্থলবন্দর চালু হলে গড়ে উঠবে শিল্প কারখানা, কমবে বেকারত্ব। বিদ্যুতের সমস্যা, এই ইলেকট্রিসিটি না থাকলে আমাদের পোর্টে দেখা যাচ্ছে যে এইভাবে আর গাড়ি ঢুকে না। আমরা 4 লাইন যদি রাস্তাটা হয়ে যায় তাহলে আমরা আমাদের অল্প খরচের মধ্যে আমরা আমাদের মালামাল বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবো। হাজার হাজার শ্রমিক নিয়ে কাজ করি, পাথরের কাজ করতে গিয়ে আমাদের অনেক শ্রমিক আহত হয়, কিন্তু এদের চিকিৎসার জন্য আমাদের অনেক দূরে যেতে হয়। জেলা প্রশাসক বলছেন লালমনিরহাটকে আদর্শ জেলায় আনতে প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা থাকবে তার। ইপিজেড যদি একটা করা যায় তাহলে আমার এখানে কর্মসংস্থান হবে। এই অঞ্চলের মানুষ ঘর কোনো মানুষ, এরা সহজে ঘর থেকে বের হতে চায় না। আমরা জনশক্তি কর্মসংস্থানের সাথে কথা বলেছি, নতুন অফিস করেছি, তারা আসছেন, তারা এই মানুষগুলোকে ট্রেনিং দিচ্ছেন। আমরা যদি বিদেশের রেমিটেন্স না আনতে পারি তাহলে এই অঞ্চলের উন্নতি তেমন একটা সম্ভব না। উন্নয়নের পথে বাধাগুলো দূর করে সম্ভাবনার দুয়ার খুলে দিলে ঘুরবে অর্থনৈতিক চাকা, ঘুরে দাঁড়াবে জেলা লালমনিরহাট, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, লালমনিরহাট। ইউনিলিভার বাংলাদেশ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। সম্প্রতি রাজধানীর ইউনিলিভার সদর দপ্তর পরিদর্শনকালে তিনি বলেন, যুক্তরাজ্য ভিত্তিক এই কোম্পানি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে। এ সময় তিনি আরও বলেন, কোম্পানিটির সাফল্য যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ককে আরও উজ্জ্বল করতে দৃঢ়ভাবে অবদান রাখছে। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকো উপস্থিত ছিলেন। সবুজ শিল্পায়ন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নেতৃত্ব দিয়ে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রাখছে বহুজাতিক প্রতিষ্ঠানটি বাংলাদেশে 1962 সাল থেকে যাত্রা শুরু করে। এসোমাতি প্রাণের উল্লাসে প্রতিপাদ্য নিয়ে নাটোরে কিশওয়ান গ্রুপের আয়োজনে নববর্ষ উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলার একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন কমার্স কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন শ্রাবণী। বিশেষ অতিথি ছিলেন FNA গ্রুপের চেয়ারম্যান সাবিহা আলম, বনলতা গ্রুপের চেয়ারম্যান নাহিদ পারভিন এবং পায়োনিয়ার শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ভোলা মন বাউল দল।